যাই গো ধনী তোমার ভোলাতে যাই গো শ্রীমন্তের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন সে হলো স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌ শিল্পী খগেন সিং লায়া।
মাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় রয়েছে তুমি মা? একবার তুমি আমায় দেখা দাও মা, কোথায় রয়েছে তুমি মাতা? মা গো পাঠশালা থেকে ফিরে সোজা মা মা বলে কেন ডাকছিস বাচ্চা? আয় আয় বাচ্চা, অন্তঃপুরে চল, আমি তোর জন্য কত রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি। চল অন্তঃপুরে চল। মাগো মাগো জননী আমার, আমি আজ অন্তঃপুরে যাব না মা, আমি আজ অন্তঃপুরে যাওয়া তো দূরের কথা, আমি জল পর্যন্ত গ্রহণ করবো না মা, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দাও। ওরে পুত্র, ওরে পুত্র, কেউ কি তোকে কিছু বলেছে বাচ্চা? বল না বাচ্চা, কে তোকে কি বলেছে? মাগো মাগো জননী আমার, প্রতিনিয়ত আমাকে স্কুলের সহপাঠীদের কাছে চারণ সন্তান পেয়ে জন্মা, এমনকি তোমাকে কলঙ্কিনী বলতেও তারা দ্বিধাবোধ করছে না মা। তাই তাই এই জ্বালা আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না মা। তাই আজ আমি তোমার কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাই মা। বলো বলো না মা, তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দেবে? ওরে পুত্র, ওরে পুত্র, তুই যখন জানতে চাইছিস তখন নিশ্চয়ই আমি তোর প্রশ্নের উত্তর দেব বাচ্চা। বল বাচ্চা, কি তোর প্রশ্ন? মাগো মাগো জননী আমার, বলো তোমার আমার গর্ভধারিণী মা। ওরে পুত্র, ওরে পুত্র, আমি হলাম তোর সৎমা, তোর গর্ভধারিণী মা হলো খুলনা। তুই যখন ৫ম মাসের গর্ভে ছিলিস সেই সময় তোর পিতা চলে গেছে সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য, এখনো পর্যন্ত আর ফিরে আসেনি। কেউ কেউ বলে তোর পিতা নাকি সমুদ্রের জলে ডুবে গেছে, আবার
পাই তাকে নাকি অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। মাগো জননী জন্মভূমি স্বর্গাদি অতি বলিয়েছে মা, এতদিন তুমি আজ 14 বছর যাবত এই দুঃখের কথা কেন তুমি আমায় বলনি মা? মাগো তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যাব না সিংহল দ্বীপে। আমার পিতা যদি জীবিত থাকে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। তোমার পিঠের সিঁদুরকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে ওরে পুত্র কত ভালো বাসা তোমারই তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালো বাসা তোমারই করুণা দেবা তুই যদি আমার কাছে থাকিস তাহলে আমি শত দুঃখ ভুলে যাবো বাচ্চা। মাগো আমার দুঃখের ঋণ শোধ করার জন্য আমাকে যেতেই হবে মা। তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনার জন্য, তোমার কলম না মুছে দেওয়ার জন্য আমাকে যেতেই হবে। আমি যাবো বাচ্চা, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনতে পারি মা। আইরে সোনা তুমি না যেও না তোরে, আইরে খোকা মুখে না যেও না তোরে, তোর হাতিতে আমরা খুশি, তোর হাতিতে আমরা হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুঝতে আয় না যেও না তোরে। তোমার এই শীতের ছোঁয়ায় আমি যেন সর্বসুখ অনুভব করিবা, তাই তো আমি বিধির কাছে বড় জোরে ভিক্ষা করিবা। এই পৃথিবীতে যদি পুনরায় ফিরে আসিবা, তবে যেন তোমার গর্ভে আমার জন্ম হয় বা, তবে যেন তোমার গর্ভে আমার জন্ম হয়। বিধির কাছে চাইতে ভিক্ষা, বিধির কাছে চাইতে ভিক্ষা, জনম ধরে এই মায়েরই কোলে যেন আবার আসি ফিরে, আমি এই মায়েরই কোলে যেন আবার আসি ফিরে। মাগো তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন আমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি মা। ওরে পুত্র তুই যখন যাবি বাচ্চা,
মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সিংহল দ্বীপে যাত্রা করলেন। আর ওদিকে সিংহল দ্বীপে রাজা সালিবান তার মন্ত্রী সেনাপতিদের নিয়ে নিজ রাজপ্রসাদের দিকে ঘুরছেন। আগমন আমার রাজ্যের ধন সম্পদের লোভে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে গুপ্তচর আমার রাজ্যে প্রবেশ করছে। তাই তোমরা অতি সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে, যাতে অন্য কোনো রাজ্য থেকে আমার রাজ্যে কোনো গুপ্তচর প্রবেশ করতে না পারে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা অতি সতর্ক হয়ে প্রহরা দিচ্ছি মহারাজ, আমরা অতি সতর্ক। তুমি কথা হতে আছে এখন কেউ তোমার বলতে পরিতার কাল আমাকে যেতে দাও না ভাই, আমি মহাদেবের কাছে যাবো, আমি মহাদেবের কাছে যাবো, আমাকে যেতে দাও না ভাই, আমি যে মহাদেবের কাছে যাবো, আমাকে যেতে দাও। তুমি ফিরে যাও ওখান থেকে। ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজপ্রসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি? যাও তোমরা দেখে এসো আমার রাজপ্রসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি। প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ, একে বাধা দিলে, তারপর বোনকে বাধা দিলে এই যুবক চিৎকার করে তাদের সঙ্গে বলতে সাইড হয়ে পড়ে মহারাজ। এই যুবক জানি না কোথা থেকে এসেছে, কিবা হেতু এসেছে, বলো বলো যুবক, কিবা তব না, আমি কোথায় তব ধাম, কিবা হেতু সিংহল দিকে তব আগমন। মহারাজ মহারাজ নাম মোর সীমন্ত ধাম জয়ী, বাণিজ্য করার লাগে সিংহল দিকে আসিয়াছি আমি। বাণিজ্য করার জন্য এসেছ, বাণিজ্য করার জন্য এসেছ, এই বয়সে তুমি বাণিজ্য করতে পারবে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমি সিংহল দিকে এসেছি বাণিজ্য করার জন্য, আপনি অনুমতি দিলে অবশ্যই আমি বাণিজ্য করব মহারাজ। শোনো শোনো যুবক, বাণিজ্য করতে হলে তোমার তো কর দিতে হবে, তাকে তুমি জানো? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই কর দেবো মহারাজ, নিশ্চয়ই কর দেবো, বাণিজ্য করতে হলে অবশ্যই কর দেবো। শোনো শোনো যুবক, বাংলা থেকে তুমি এসেছো, বাংলা থেকে যারা আছে তারা কোনো না কোনো আশ্চর্যের কথা আমার শোনায়। বলো যুবক, তুমিও কোনো আশ্চর্যের কথা কি তোমায় আমাকে শোনাবে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আসার পথে আমি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি। আসলে যুবক, তুমি আমায় হাসালে, সমুদ্রে আবার তুমি কমল কেমন করে দেখবে, তার উপরে আবার কমলে কামিনী রূপ দর্শন করেছো। পারবে পারবে যুবক তুমি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে? যদি তুমি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারো, তাহলে আমি তোমাকে বিনা করে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব। আর যদি না পারো, তাহলে তার পরিণতি হবে কিন্তু ভয়াবহ। চলুন চলুন মহারাজ, আপনাকে আমি সমুদ্রে নিয়ে যাব, চলুন, অবশ্যই আমি আপনাকে কমলে কামিনী রূপ দর্শন করাবো।
আছো, কিন্তু শোনো যুবক, তোমার এই মিথ্যা কথাটা আমি কিছুতেই বিশ্বাস করবো না। তুমি আমাকে কোমরে কামির রূপ দর্শন করতে পারবে না, তাই শোনো, এর পরিণতি হবে ভয়াবহ। শোনো শোনো মন্ত্রী সেনাপতি জনগণ, এই যুবককে তোমরা ব্যত্রাঘাত করতে করতে নিয়ে যাও উত্তর মস্থানে। উত্তর মস্থানে নিয়ে গিয়ে এই যুবকের কাটা মুন্ড তোমরা নিয়ে আসবে। জল্লাদকে বলবে এই যুবকের কাটা মুন্ড তোমরা আমার কাছে নিয়ে আসবে। করতে পারবো না, এই জলকে আমি আর কিছুতেই সহ্য করতে পারবো না, তোমরা আমায় ছেড়ে দাও। শোনো শোনো যুবক, এখনো তুমি সত্যি করে বলো, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু তব আগমন। বললাম তো সেনাপতি, আমার নাম শ্রীমন্ত ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগে সিঙ্গল দূরে আসি আছি আমি। আবার যাও যাও সেনাগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। অতি শীঘ্রই তোমরা জল্লাদকে ডেকে নিয়েছো, এর কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে। অতি শীঘ্রই তোমরা জল্লাদকে ডেকে নিয়েছো। করতে পারবো না, তুমি আমার ছেড়ে দাও জল্লাদ, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। ফিরে যাবি? মহারাজের নির্দেশ আমাকে পালন করতে হবে। মহারাজের নির্দেশ মতো তোমার কাটা মুন্ড আমাকে নিয়ে যেতে হবে। এখনো সময় রয়েছে, সত্যি করে বলো, কিবা তব নাম, কোথায় তব ধাম। জল্লাদ, আর কিছুতেই সহ্য করতে পারবো না জল্লাদ, তুমি আমায় ছেড়ে যাও। মেরো না মেরো না জল্লাদ রে, মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মারে রে জল্লাদ।
তুমি আমাকে ছেড়ে দাও, এই জ্বালাতে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি আমায় ছেড়ে দাও জোরদার, তোমার দুটি পায়ে পড়ে তুমি আমায় ছেড়ে দাও। তোমার যে শাস্তি দিয়েছেন সেটা হলো তোমার কাটা কুকুর নিয়ে যাবে মহাদের কাছে। আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দাও, আমি এখান থেকে মুক্তি দিয়ে দাও। শোনো যুবক, মৃত্যুর পূর্বে আমি তোমার শেষ ইচ্ছা জানতে চাই। মৃত্যুর পূর্বে আমি তোমার শেষ ইচ্ছা জানতে চাই। মনে পড়েছে হঠাৎ সময় মা আমায় বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গল শক্তিকে স্মরণ করিস। আমি একবার মা মঙ্গল শক্তিকে প্রাণ ভরে রাখতে চাই। আমি একবার মা মঙ্গল শক্তিকে প্রাণ ভরে রাখতে চাই। মা গো, মা মঙ্গল শক্তি, তুমি আমার রক্ষা করো মা, তুমি আমার রক্ষা করো। আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে, আমার হাতের কোঠার কোটে পড়ে গেল। ছোট বোন, এই বুড়ি কি যেন ভিড় ভিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে, আমার হাতের খড়গ খসে পড়ে গেল। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। যাও যাও ছোট বোন, তোমরা অতি শীঘ্রই মহারাজকে ডেকে নিয়েছো। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। মহারাজ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ, আপনার নির্দেশে আমি
বহু মানুষকে হত্যা করেছি মহারাজ, কিন্তু জানি না আজকে আজকে কেন কেন এইভাবে আমার মনে হচ্ছে মহারাজ কোন অলৌকিক শক্তি বারবার আমাকে আঘাত করছে মহারাজ। আমি আমি যেই না এই যুবককে হত্যা করতে গেছি অমনি আমার হাতের খড়গ খুঁজে পড়ে গেছে মহারাজ। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি কি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। এই বুড়ি কে তুই? কিবা হেতু এসেছিস উত্তর মশানে? সত্যি করে বল, নতুবা তোকে আমরা তুলে দেবো হাড়ি কাটে। মহারাজ কোন অলৌকিক শক্তি যেন বারবার আমাদেরকে আঘাত করছে মহারাজ। এই বুড়িকে আমরা কিছুতেই হাড়ি কাটে তুলতে পারছি না মহারাজ। তোমরা ঠিক বলেছো সৈন্যগণ, আমারও তো তাই মনে হচ্ছে। আমারও শরীরের শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আছে, কোন অলৌকিক শক্তি বারবার যেন আমাকে আঘাত করছে। শোনো বুড়ি, সত্যি করে বলো তোমার পরিচয় কি? ওরে রাজা সালিবান, এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবক যা বলেছে সত্য বলেছে, সত্য বই মিথ্যা বলেনি। না বুড়ি, ওই যুবক আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি। ওই যুবক মিথ্যা কথা বলেছে। শোনো সালিবান, তোর এই পাপ চক্ষু দিয়ে তুই কিছুতেই কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। তুই বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিস, বহু নিরপরাধ মানুষকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিস। তাই এই পাপ চক্ষু দিয়ে তুই কিছুতেই কমলে কামিনী দর্শন করতে পারবি না। তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবকের হাত ধরে তুই অবশ্যই কমলে কামিনী রূপ দর্শন করবি। আর হ্যাঁ, অন্ধকার কারাগারে সমস্ত বন্দীদের মুক্তি করে দে। সেই বন্দীদের মধ্যে রয়েছে এই যুবকের পিতা, তাকে তুই নিয়ে আয়। আজ পিতা পুত্রে মিলন করিয়ে দিয়ে তাদের হাত ধরে তুই অবশ্যই কমলে কামিনী রূপ দর্শন করবি। যাও সৈন্যগণ, তোমরা অন্ধকার কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তি করে দেবে। আর সেখান থেকে এই যুবকের পিতাকে নিয়ে আসবে। এই যুবককে আজ আমি ছেড়ে দিলাম। এই যুবকের হাত ধরে আমি কমলে কামিনী রূপ দর্শন করব। তাই তোমরা অতি শীঘ্রই এই যুবকের পিতাকে নিয়ে এসো। দীনবন্ধু এই উত্তর পশ্চিমে কেন নিয়ে এসেছো মহারাজ? তুমি কি আমাকে ভাসতেও দেবে দেওয়া মহারাজ? আমি তো এই অন্ধকার কারাগারে ভালোই ছিলাম মহারাজ। বন্ধু, আজ আমি তোমাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। দাও আমার বন্ধুর হাতের শৃঙ্খল তোমরা মুক্ত করে দাও। আজকে আমার যেমন আনন্দের দিন, আজকে আমার বন্ধুরও ঠিক আনন্দের দিন। আজকে আমি ওদের পিতা পুত্রে মিলন করিয়ে দেব। বন্ধু, তোমার পুত্র সীমন্ত এসেছে। আজ আমি তোমাদের কি বললে সীমন্ত এসেছে? মনে পড়েছে আসার সময় আমি বলে এসেছিলাম, আমার যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে করে, তাহলে তার নাম রাখবে তুমি সীমন্ত। এসেছো পুত্র। পিতা এসো পিতা, আমার হৃদয় বক্ষে এসো পিতা। আজ আমি তোমাকে নিয়ে যাব, মাতার কাছে তোমাকে নিয়ে যাব পিতা। এসো বন্ধু, আজ আমি তোমার হাত ধরে কমলে কামিনী রূপ দর্শন করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, 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 করে দাও, আমাকে ক্ষমা করে দাও, করে দাও।
রামকে গৌরী আমার তুতে সর্বভূতে সুমানি রূপে সত্যিদার ক্ষমা করে আমাদের ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও